ভূতবাগানের কথামালায় আজ শুনছেন অজিত পুতদণ্ডের লেখা গল্প একটা চাবির জন্য। চাকুলিয়ার কাছাকাছি এসেই ট্রেনটা ঘচাং করে থেমে গেল। থামলো তো থামলই, আর নড়াচড়ার নাম নেই। যেন যাওয়ার কথা ভুলেই গেছে সে। কিন্তু ট্রেনটা যাওয়ার কথা ভুলতে পারে, তাই বলে যাত্রীরা যাওয়ার কথা ভুলতে পারে না। তাই সবাই সবাইকে প্রশ্ন করতে লাগলো, ব্যাপার কি? নীলেন্দ্রিও কৌস্তবকে প্রশ্নটা করল, ব্যাপার কি রিন্টু, গাড়ি কি আর যাবে না? কৌস্তব তখন বাইরের দৃশ্য দেখছিল। অবশ্যই কিছু দেখার খুব একটা সুযোগ ছিল না, কারণ তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে, আকাশেও ঘন মেঘ। বাইরে তাই তেমন করে দৃষ্টিগোচর হচ্ছে না কিছুই, কেবল দূরে দূরে কতগুলো আলোর বিন্দু দেখা যাচ্ছে। সেসব আলো নিঃসন্দেহে গৃহের আলো। ওই রকম একটা আলোর বিন্দুর উপর চোখ রেখেই কৌস্তব বলল, নীলু, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। কোথাও কোনো গোলমাল হয়েছে। এদিকে ততক্ষণে অনেকেই ট্রেন থেকে নেমে পড়ছে। তাদের সকলেরই কারণটা জানার তাগিদ। যারা নেমেছিল তারা যে খবর সংগ্রহ করে নিয়ে এলো তা খুব হতাশার। সামনের লাইনে বড় রকমের ত্রুটি ধরা পড়েছে। সারাতে কতক্ষণ লাগবে বলা কঠিন। ঘণ্টা পাঁচেকের আগে যে কিছুই হবে না সে বিষয়ে নিঃসন্দেহ। তবে অভিজ্ঞ লোকের অনুমান, সকালের আগে কিছুই হচ্ছে না। এর একটাই অর্থ, সারা রাত এই কামরায় বসে থাকতে হবে। ট্রেনটা টাটানগর অবধি যাবে। কৌস্তব, নীলেন্দুর গন্তব্যস্থল টাটানগর। কাছাকাছি স্টেশনে যাদের যাওয়ার কথা তাদের সকলেই নেমে গেল। দেখতে দেখতে কামরাটা প্রায় ফাঁকা হয়ে গেল। কামরায় ওদের কাছাকাছি একটা লোকও রইল না। এদিকে আকাশে তখন ঘন মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নীলেন্দু ওই মেঘলা আকাশে প্রায় অন্ধকার কামরার দিকে তাকিয়ে কৌস্তবকে বলল, পরিবেশটা ভূতের গল্পের পক্ষে জমাটি। তাছাড়া আমাদেরও সময় কাটানোর প্রয়োজন। কাজেই পাল্লা দিয়ে ভূতের গল্প বলা যাক। কৌস্তব হেসে বলল, আবার ভূতের কথা বলছিস? দিলীপদার কথা তোর মনে নেই? নীলেন্দু হেসে বলল, তা আবার মনে নেই? যা একখানা চড় খেয়েছিলাম, আজও বোধহয় ব্যথা আছে। তাহলে হেসে বলল কৌস্তব। আরে সে তো ভয় পেয়েছিলাম বলে দিলীপদা রাগ করেছিলেন। নীলেন্দু উত্তর দিল। দিলীপদা অর্থাৎ দিলীপ মিত্র একসময় নীলেন্দুকে পড়াতো। নীলেন্দু তখন 6-এ পড়ে, আর দিলীপ তখন বিএসসি পড়ছে। দিলীপ খুব ভালো ক্রিকেট খেলতো। ওদের কলেজের হয়ে কয়েকবার খেলেছে। ইচ্ছে ছিল বাংলার হয়ে খেলবে, কিন্তু তার হয়ে ওঠেনি। খেলাটা তেমন করে চালাতেই পারেনি। বিএসসি পাশ করার পরেই ঘাটশিলায় কপার মাইন্সের চাকরি নিয়ে চলে গিয়েছিল। তারপর থেকে ওদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। দিলীপদার কথা মনে হলেই নীলেন্দুর সেদিনের কথাটা মনে পড়ে। সেটা ছিল কৃষ্ণপক্ষের রাত। বাড়িতে একজন কাজের লোক ছাড়া আর কেউ ছিল না।
বাইরের ঘরে একা বসে পড়ছিল নীলেন্দু। সেদিনই একটা ভূতের গল্প শেষ করেছিল, ফলে তার মনের মধ্যে গল্পের রেশ তখন থেকে গিয়েছিল। এদিকে হঠাৎ পাড়ার সব আলো একসঙ্গে নিভে গিয়েছিল। হয়তো লোডশেডিং অথবা অন্য যে কোনো কারণ ছিল। আচমকা ঘরটা অন্ধকার হতেই বুকের মধ্যে ভূতের ভয়টা গাঢ় হয়েছিল। আর ঠিক তখনই পড়াবার জন্যে দিলীপদা এসে দাঁড়িয়েছিল বাইরের ঘরের দরজার সামনে। দিলীপদাকে দেখেই নীলেন্দু ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করেছিল। দিলীপ মিত্র এক মুহূর্ত দেরি করেনি, ঘরে ঢুকেই নীলেন্দুর গালে এক চড় বসিয়ে দিয়েছিল। বলেছিল, ভূত? বোকা কোথাকার! ভূত বলে কিছু আছে? চোর ডাকাতের ভয় পাওয়ার একটা মানে আছে, তা নয় ভূত। জীবনে যদি আর কখনো ভূতের কথা বলেছিস তাহলে মজা টের পাবি। দিলীপদার কথা উঠতেই নীলেন্দু বলল, কতদিন দিলীপদার সঙ্গে দেখা হয়নি। সত্যি আমাকে উনি খুব ভালোবাসতেন। কৌস্তব মুখের এক বিচিত্র ভঙ্গি করে বলল, তোকে একা, আর আমাকে ভালোবাসতেন না? নীলেন্দু হেসে বলল, ভবিষ্যতে তুই গোয়েন্দা হতে চাস জেনে দিলীপদার তোকে তো গোয়েন্দা কৌস্তব বলেই ডাকতেন। নীলেন্দুর কথা শেষ হতে না হতেই ওদের কামরায় এক ভদ্রলোক উঠলেন। তার গায়ে রেইনকোট, মাথায় কান ঢাকা টুপি। ভদ্রলোক কোনো দিকে না তাকিয়ে সামনের একটা খালি সিটে বসে পড়লেন। ভদ্রলোককে দেখে নীলেন্দু ফিসফিস করে বলল, ভদ্রলোকের ভাবভঙ্গি দেখ, যেন কোনো ইংরেজি ছবির গোয়েন্দা। কৌস্তব মৃদু হেসে বলল, সত্যিকারের গোয়েন্দারও হতে পারে, হয়তো কোনো ইনভেস্টিগেশনের ব্যাপারে এখানে এসেছে। রিয়েলি? নীলেন্দুর চোখ দুটো চকচক করে উঠল। ঠিক তখনই ভদ্রলোক মাথা থেকে কান ঢাকা টুপিটা খুলে ফেললেন। টুপিটা খুলতেই ভদ্রলোকের মুখে স্পষ্ট দেখতে পেল ওরা। মুখটা দেখার সঙ্গে সঙ্গে ওরা দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠল, আরে এই যে দিলীপদা স্বয়ং! দিলীপ ওদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোরা কৌস্তব আর নীলেন্দু না? যাক, চিনতে পেরেছেন তাহলে। বলল ওরা। একটু থেমে নীলেন্দু বলল, জানেন দিলীপদা, একটু আগে আপনার কথা হচ্ছিল। আপনার আলোচনা শেষ হতেই আপনি এসে উপস্থিত। আশ্চর্য যোগাযোগ। দিলীপ মিত্র হাসল না, গম্ভীরভাবে বলল, এরকম তো হয়, অনেক সময় টেলিপ্যাথির মাধ্যমে এরকম ব্যাপার হতে পারে। আসলে আমিও তোদের কথাই ভাবছিলাম। কৌস্তব কেমন একটা সন্দেহের চোখে তাকালো দিলীপদার দিকে, কিছু বলল না। নীলেন্দু বলে উঠল, সত্যি? দিলীপ সে কথার উত্তর না দিয়ে বলল, তোরা যাচ্ছিস কোথায়? টাটা নাও। উত্তর দিল কৌস্তব। কিন্তু ট্রেন তো আগামীকাল দুপুরের আগে ছাড়বে না। বলল দিলীপ। তাহলে? নীলেন্দুর কণ্ঠে উদ্বেগ। দিলীপ সামান্য হাসল, তারপর বলল, আসলে তোদের দেখেই আমি এই কামরায় উঠে এসেছি, তোদের আমার বাড়ি নিয়ে যাব বলে। আমার বাড়ি তো বেশি দূর নয়, এই ধলভূমগড়। গল্প করতে করতে হেঁটে যাওয়াই যাবে। রাতটা আমার বাড়ি কাটিয়ে আগামীকাল যে কোনো সময় টাটানগর চলে যাবি। কথাটা মন্দ বলেননি। এতদিন পর দেখা হলো, কয়েক ঘন্টা একসঙ্গে থাকতে ভালোই লাগবে, বলল নীলেন্দু। হ্যাঁ, তা বটে। কতদিন পর তোদের সঙ্গে দেখা। ছোট্ট একটা দীর্ঘশ্বাস পেল দিলীপদা। তারপর যোগ করল, তোরা তো জানিস জামাইবাবু হঠাৎ মারা না গেলে আমাকে ক্রিকেট খেলা ছাড়তে হতো না। তা সে কথা থাক, বুঝলি, আমি বিয়ে টিয়ে করিনি। দিদি আর তার ছেলে
কাবুলই আমার সব। ওরা ধুলভুম করে আমার কাছেই থাকে। আমি অনেক আগে চাকরি ছেড়ে দিয়ে বিল্ডিং তৈরির কন্ট্রাক্টারি করছিলাম। টাকা পয়সাও খারাপ করিনি। ধলভুমগড়ে নিজে একটা বাড়িও করেছি, সেটা ভালোই। তাছাড়া কাবুল এবার ভালোভাবে হায়ার সেকেন্ডারি পাশ করেছে। ইচ্ছে ছিল তাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আমেরিকায় পাঠাবো। ইচ্ছে ছিল বলছেন কেন? কাবুল যেতে রাজি নয়? প্রশ্ন করল কৌস্তব। দিলীপ মৃদু হেসে বলল, এই জন্যই তো গোয়েন্দা কৌস্তুভ বলি। তুই সঠিক প্রশ্ন করেছিস। ইচ্ছে ছিল কেন বলছি, এর উত্তর পরে দেব। এখন চল আমার সঙ্গে। দিলীপ উঠে পড়ল ওরাও। পথে নেমে একরকম কোনো কথাই হলো না। দিলীপ এত দ্রুত হাঁটতে লাগলো, তাকে অনুসরণ করতে গিয়ে মাঝে মাঝে সামান্য দৌড়তেও হলো। দিলীপ একসময় ভালো স্পোর্টসম্যান ছিল বলে তার হাঁটার ধরন ওরকম। এটা অবশ্যই কৌস্তব এবং নীলেন্দুর জানাই ছিল। কাজেই এই নিয়ে দিলীপ মিত্রকে তারা কোনো রকম মন্তব্য করল না। বেশ কিছুটা হাঁটার পর ওরা ধলভূমগড়ে পৌঁছে গেল। একপাশে সুবর্ণরেখা নদী, আর অন্যদিকে লাল মাটি বুকে শালপিয়ালের বন। চমৎকার কাব্যিক মেজাজের পরিবেশ। দিলীপ মিত্র হাঁটতে হাঁটতে রাস্তায় একটা আলোর নিচে দাঁড়িয়ে পড়ল। সেখানে গোটা তিনেক বড়সড় পাথর পড়ে আছে, যেন পথিকের বিশ্রামের জন্যই সাজিয়ে রাখা। দিলীপ পাথরগুলো দেখিয়ে বলল, অনেকটা হাঁটা হলো, এবার একটু জিরিয়ে নেওয়া যাক। কথাটা শেষ করেই দিলীপ নিজেই একটা পাথরের উপর বসে পড়ল। কৌস্তব এবং নীলেন্দুর যদি বিশ্রামের কোনো প্রয়োজন ছিল না, তবু দিলীপের জন্য তাদের বসতে হলো। পাথরের উপর বসে দিলীপ সামান্য সময় কি একটু ভাবল। তারপর অন্যদিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, বুঝলি নীলু, এই মুহূর্তে তোদের মতো পরিচিত লোকের খুব প্রয়োজন। তোদের মতো মানে কাবুল আর দিদিকে যারা চেনে, আবার দিদি এবং কাবুলও যাদের চেনে। কেন? কৌস্তব প্রশ্নটা না করেই পারল না। দিলীপ সে কথার উত্তর না দিয়ে বলল, তোদের কাছে নিশ্চয়ই পেন এবং কাগজ আছে, থাকলে বের কর। ছোট্ট কাজ আছে, সেরে ফেলি। কৌস্তব পেন এবং কাগজ ছাড়া কোথাও বেরোয় না। সুতরাং সে তাড়াতাড়ি কাগজ এবং পেন বের করে দিল দিলীপের কাছে। দিলীপ সেগুলো নিয়ে মৃদু হেসে বলল, তুই তো গোয়েন্দা হতে চাস, আমার হয়ে তুই বরং কাজটা কর। কাজটা করে মজা পাবি। আমার জবানিতে দিদিকে একটা চিঠি লেখ। আমি ডিকটেশন দিচ্ছি, তুই লিখে যা। কৌস্তব ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য দিলীপের মুখের দিকে তাকালো। দিলীপ অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কৌস্তবের চোখের দিকে, কতকটা সম্মোহনী দৃষ্টি যেন। সেই দৃষ্টির সামনে কৌস্তব আর নীলেন্দু কেউ কোনো প্রশ্ন করতে সাহস পেল না। কৌস্তব কাগজ এবং পেন নিয়ে লেখার জন্য প্রস্তুত হলো। দিলীপ বলতে শুরু করলো, বর্দি, আমার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হবে কাবুল, অর্থাৎ তোমার ছেলে। কিন্তু যতদিন সে নাবালক থাকবে ততদিন তুমি সব কিছু দেখাশোনা করবে। এসব কথা আমি আমার উইলে পরিষ্কারভাবে বলেছি, কিন্তু উইলটা এমন জায়গায় আছে যে জায়গার কথা আমি তোমাকে কোনোদিন বলিনি। ফলে তুমি সেটা কবে খুঁজে পাবে তা বলা মুশকিল। যা হোক, আমার যে স্টিলের আলমারিটা আছে তার একেবারে নিচে ফ্লোরের সঙ্গে প্রায় মিশে যাওয়া একটা লকার আছে। লকারটা বিশেষভাবে তৈরি, জানা না থাকলে ধরা যায় না। ওই লকারের চাবিটা সাধারণত আমার টেবিলের ড্রয়ারে রাখা থাকতো, কিন্তু সেদিন ভুল করে সঙ্গে এনেছিলাম এবং
রেখেছিলাম আমার রেইনকোটের পকেটে। যা হোক, ওই লকারের ভেতরে উইল এবং ইন্স্যুরেন্সের পলিসি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আছে। চাবিটা সঙ্গে রইল, তোমার কোনো অসুবিধা হবে না। ডিকটেশন দেওয়া শেষ করে দিলীপ কৌস্তবের দিকে তাকিয়ে বলল, নিচে আমার নাম লেখ, দিলীপ মিত্র। আমি নিজে সই করব না। কেন সই করব না, কেন আমার পক্ষে সেই সই করা সম্ভব নয়, একটু পরে তা বুঝতে পারবি। তুই গোয়েন্দা মানুষ, কাজেই তোকে বুঝিয়ে বলতে হবে না। কথাটা শেষ করেই আবার সম্মোহনী চোখে তাকিয়ে রইল দিলীপ মিত্র। কৌস্তব্য আর কোনো প্রশ্ন না তুলে দিলীপ মিত্রের নামটা লিখে দিল। চিঠির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ উঠে দাঁড়ালো। তারপর সামনে আঙুল দিয়ে বলল, ওই যে গোলাপি রঙের বাড়িটা দেখছিস, ওটাই আমার বাড়ি। গেটে আমার নামও লেখা আছে। কৌস্তব এবং নীলেন্দু দেখল গোলাপি রঙের একটা একতলা বাড়ি। বাড়িটা সুন্দর। বাড়ির সংলগ্ন একটা ফুলের বাগান। দূর থেকে দেখে মনে হয় বাড়িটা যেন কোনো বিলেতি বইয়ের ছবি থেকে উঠে এসছে। বাড়িটার দিকে তাকিয়ে দুজনে প্রায় একসঙ্গে বলল, বাহ, চমৎকার তো। দিলীপ আবার যোগ করলো, নীলেন্দু, এই মুহূর্তে তোদের একটু অস্বস্তিতে ফেলতে হচ্ছে, তোরা কিছু মনে করিস না। অস্বস্তি? কৌস্তবের চোখ সূক্ষ্ম হলো। আমার অন্য একটা জরুরি কাজ আছে, সেই কাজটা না সেরে আমার বাড়ি যাওয়া সম্ভব নয়। অথচ সেখানে তোদের নিয়ে যেতে পারছি না। আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়। তাই বলছি, তোরা আমার এই চিঠি আর রেইনকোটটা নিয়ে বাড়িতে চলে যা। রেইনকোটের পকেটে লকারের চাবি আছে, তা তো শুনেছিস। দিদি এবং কাবুলকে তোরা চিনিস, আর তোদেরও ওরা চেনে। অতএব কোনো অসুবিধা হবার কথা নাই। সো গুড বাই। দিলীপ ওদের প্রত্যুত্তরের জন্য একটু অপেক্ষা করলো না। রেইনকোটটা পাথরের উপর রেখে দ্রুত পায়ে হাঁটা দিল। যেদিকে সুবর্ণরেখা নদী, সেই দিকে হাঁটতে শুরু করলো। নীলেন্দুর গলার স্বর সামান্য উঁচু করে উঠল, দিলীপদা, আপনার দিদির সঙ্গে কোনো রকম মনোমালিন্য হয়নি তো? দিলীপ সে কথা শুনতে পেল বলে মনে হলো না। কয়েক সেকেন্ডের মধ্যে দিলীপ অন্ধকারে মিলিয়ে গেল। অগত্যা ওরা নিজেরাই গোলাপি বাড়িটার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলো। রেইনকোটটাও সঙ্গে নিল। পকেট থেকে হাত দিয়ে দেখে নিল চাবিটা পকেটে সত্যি সত্যি আছে কি না। চাবিটা আছে দেখে কিছুটা নিশ্চিন্ত তো হলো। কৌস্তব তবু পুরোপুরি স্বস্তি পেল না। সে বলল, নীলু, আমি কিন্তু স্বস্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা গোলমাল আছে। দিলীপদা সুস্থ নন। শারীরিকভাবে হয়তো সুস্থ, তবে মানসিকভাবে কিছুতেই সুস্থ নন। বাড়িতে গেলেই অবশ্য সব পরিষ্কার হয়ে যাবে। কৌস্তবরা বাড়িটার গেটের সামনে এসে দেখল দরজার গায়ে সুন্দর করে দিলীপ মিত্র নামটা লেখা। ডোরবেলটা টিপতেই দরজা খুলে গেল। দরজা যিনি খুললেন তিনি দিলীপের দিদি। তাকে দেখে কৌস্তব এবং নীলেন্দুর মনে হলো কেমন যেন বিপর্যস্ত চেহারা, যেন ভদ্রমহিলার মনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে। কৌস্তবদের দেখে খুব অবাক হয়ে বললেন, এ কি তোমরা? নীলেন্দু হাসি মুখে বলল, দিদি আমাদের চিনেছেন তাহলে? দিদির উত্তর দেওয়ার আগেই কাবুল তার মায়ের পেছনে এসে দাঁড়ালো। কাবুলের পেছনে আরও দুই মহিলা, ওদের প্রতিবেশিনী। কাবুলকে চিনতে পারল দুজন। কাবুলের চোখ দেখে বোঝা গেল সেও চিনতে পেরেছে নীলেন্দু এবং কৌস্তবকে, কিন্তু সেই সঙ্গে ওদের দেখে সেও অবাক হয়েছে একটু। নীলেন্দু সামান্য হেসে বলল, কাবুল, আমাদের চিনতে পারছো তো? নীলেন্দুদা এবং কৌস্তুভদা। কলকাতায় তোমার মামা আমাকে পড়াতেন। তোমার মামা এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন। কি একটা কাজে ওদিকে গেছেন, এসে পড়বেন এক্ষুনি। অন্তত আমাদের সেই কথাই বললেন। নীলেন্দুর কথায়
ওরা চারজনই চমকে উঠল প্রায় একই সঙ্গে। অসম্ভব। অসম্ভব কেন? নীলেন্দু অসম্ভব কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। কৌস্তব ব্যাপারটাকে আরও একটু পরিষ্কার করার জন্য বলল, কোনটা অসম্ভব? দিলীপদার সঙ্গে আমাদের দেখা হওয়া, না তার এখানে ফিরে আসাটা? দিলীপের দিদি তাড়াতাড়ি বললেন, তোমরা ভেতরে এসো ভাই, পরে সব কথা হবে। কৌস্তবরা ঘরে বসবার পর দিলীপের দিদি বললেন, দুটোই অসম্ভব ভাই। দিলীপের সঙ্গে তোমাদের দেখা হওয়া এবং তার এখানে ফিরে আসা কোনোটাই সম্ভব নয়। মানে? কৌস্তব এবং নীলেন্দু প্রায় একসঙ্গে বলে উঠল। মানে তোমাদের দিলীপদা নেই। দিলীপের দিদির গলায় কান্না, দিলীপের দিদির গলা কান্নায় ভারী হয়ে এলো। তা কী করে সম্ভব? কৌস্তবটাও হতভম্ব। এবার দিলীপের দিদি কান্না জড়ানো গলায় যা বললেন তার অর্থ করলে মোটামুটি এই দাঁড়ায়, দিন 7 আগে ধলভূমগড় থেকে কিছুটা দূরে ট্রেন থেকে পড়ে দিলীপ দারুণভাবে আহত হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার অল্পক্ষণের মধ্যেই মারা যায়। মারা যাওয়ার আগে অল্প সময়ের জন্য তার জ্ঞান হয়েছিল। তখন সে কেবল বলেছিল আমার রেইনকোটের পকেটে, আর বলেছিল কাবুল, আমার কাবুল। হয়তো আরও অনেক কথাই বলতে চেয়েছিল দিলীপ, কিন্তু বলতে পারেনি। কৌস্তবের কাছে দিলীপদার ব্যাপারটা একটু একটু করে যেন পরিষ্কার হতে লাগলো। দিলীপদার আচরণটা কেমন অদ্ভুত ঠেকছিল তার চোখে, বিশেষ করে সারাক্ষণ রেইনকোটটা গায়ে দিয়ে থাকা। যদিও তখন সে কিছুই বলেনি, আসলে বলতে দ্বিধা হয়েছিল। কৌস্তব যা অনুমান করল তা কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তার যুক্তিবাদী মন বিশ্বাস করতে বাধা দিচ্ছিল। কৌস্তব তাড়াতাড়ি হাতে ভাঁজ করা রেইনকোটটা মেরে ধরে বলল, দিলীপদা কি এই রেইনকোটটার কথা বলেছিলেন? আরে এই তো মামা, সেই রেইনকোটটা হাতের কাছে সেই ফুটোটা পর্যন্ত আছে, নেংটি ইঁদুরে কেটেছিল। কোটটা হাতে নিয়ে বলল কাবুল। কাবুলের মা অর্থাৎ দিলীপের দিদি বলল, দিলীপের অ্যাক্সিডেন্টের পর এই রেনকোটটা আর খুঁজে পাওয়া যায়নি, অথচ আমরা জানতাম এই কোটটা সেদিন দিলীপের সঙ্গেই ছিল। নীলেন্দু গম্ভীর মুখে বলল, আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। আমরা 3 জন এতক্ষণ একসঙ্গেই ছিলাম। আমরা 3 জন মানে রিন্টু অর্থাৎ কৌস্তব, আমি এবং দিলীপদা। তাছাড়া দিলীপদা আপনাকে একটা চিঠি দিয়েছেন। অবশ্য দিলীপদা ডিকটেশন দিয়েছিলেন আর কৌস্তব লিখেছে। সে কি? কোথায় চিঠি? কাবুল এবং কাবুলের মা প্রায় একসঙ্গে প্রশ্ন করল। কৌস্তব পকেট থেকে চিঠিটা বের করলো, কিন্তু চিঠিটা খুলে সকলের সামনে মেলে ধরে সে নিজেই চমকে উঠল। এ কি? এ তো তার হাতের লেখা নয়, এ তো অন্য হাতের লেখা। দিলীপের দিদি কেমন ভীত স্বরে বললেন, হাতের লেখা যে দিলীপেরই, আশ্চর্য। কৌস্তবের দিকে তাকিয়ে যোগ করলেন, অথচ বলছো তুমি নিজে হাতে লিখেছো। হ্যাঁ, সত্যি আমি নিজের হাতে লিখেছি। অদ্ভুত, খুবই অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। কৌস্তব কাঁধে একটা তোলা দিয়ে কথাটা বলল। চিঠিটা অবিশ্বাস্য হলেও চিঠির বিষয়বস্তুতে কিন্তু অবিশ্বাস্যর কিচ্ছু লেখা ছিল না। দিলীপ চিঠিতে যা যা বলেছিল সব মিলে গিয়েছিল। লকারের ভেতর থেকে পাওয়া গিয়েছিল উইল সহ অন্যান্য কাগজপত্র। দিলীপের দিদি চোখের জলের ভেতর দিয়ে অস্ফুট স্বরে বলেছিলেন, দিলীপ আমাদের এত ভালোবাসতে, মৃত্যুর পরেও আমাদের কথা ভেবে তার শান্তি নেই। ঈশ্বর, তুমি কেন
কেন এত নিষ্ঠুর খেললে? কৌস্তবের যুক্তিবাদী মন এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি।